একটা বিষয় যেটি বলা হচ্ছে আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশে স্বাক্ষর করতে পারেন না। এটা অবশ্য বিএনপির দিক থেকেও বলা হয়েছে, বেশিরভাগ দলগুলো বলছে। আপনাদের আসলে এই বিষয়ে অবস্থানটা কি হবে? এবং একই সঙ্গে আপনি নিজেও একটা মিটিংয়ে ছিলেন, আপনাদের এই মিটিংয়ে কি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার ভাষণের পর? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের। আমাদের মিটিংটি এখনও চলছে এবং আমরা সেটা মিটিং শেষেই আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য জানাবো। তবে যেটা আপনি প্রশ্ন করলেন যে রাষ্ট্রপতির এই আদেশটা দেওয়া নিয়ে, দেখুন এই আদেশে যে শব্দগুলো বলা হয়েছে সেটা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং সেই সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শে রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন। আমাদের কথাটি ছিল যে বর্তমান সংবিধানের আওতায় যতগুলো অনুচ্ছেদ রয়েছে সেটার ভিত্তিতে আপনি অধ্যাদেশ দিয়েও এই যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেটা সংবিধানসম্মত উপায়ে এটা কোনো অধ্যাদেশ দেওয়ার সুযোগ নেই। কেননা এই অধ্যাদেশ জারির যে জায়গাটি রয়েছে সেখানেও বলা রয়েছে যে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ দিতে পারবেন না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। সো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে যেটা হওয়া উচিত, যেহেতু কনস্টিটিউশনালি আপনি এই রিফর্ম প্রপোজালগুলোকে কোনো আদেশ বা অধ্যাদেশের মধ্যে আনতে পারছেন না, তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই জনগণের গণ অভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের যেই সিম্বল যিনি এই গণ অভ্যুত্থানের সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসেরই ওই ক্ষমতা বলে এই আদেশটা দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে সরকার যেটা করলো যে তারা যদিও পরামর্শক্রমে করেছে, কিন্তু সরকারের পরামর্শক্রমে এই আদেশটা যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেন তখন তারা এই গণ অভ্যুত্থানের ধারক এবং বাহক জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের প্রতীক বানিয়ে ফেললেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি কিনা আসলে একটা মানে লজ্জাজনক নির্বাচন এবং খুবই দুঃখজনক প্রক্রিয়ার মাধ্যমে অগণতান্ত্রিক একটা ফ্যাসিবাদী প্রক্রিয়ার ভিতর দিয়ে উনি এই পদে আসীন হয়েছেন। তো সেটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং আমরা এটার মনে করি যে এটা একটা মানে একটা জনগণের সাথে এক ধরনের কিন্তু এই বিষয়টা প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত যদি হতো তাহলে তো এটা লিগালি চ্যালেঞ্জ হতে পারত। দেখুন এখনো প্রশ্ন উঠছে যে এটার লিগালি রাষ্ট্রপতি আদেশ দিয়েছে, এটার লিগালি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমরা তখন বলছি যে গণ অভ্যুত্থান তো মানুষকে এই যে সার্বভৌম ক্ষমতা যে অভিপ্রায়ের কথা যে এই গ্যাজেটে লেখা রয়েছে সেই ক্ষমতা যেই একটা ম্যান্ডেট দেয় যে সরকারকে, সেই সরকারের প্রধান যদি করতেন এই ম্যান্ডেটটা কনস্টিটিউশনালি আপনি যদি দেখেন গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর যে ম্যান্ডেটটা এক একটা গভর্নমেন্ট পায় সেই জায়গা থেকেও পেত, সেই জায়গায় আমরা মনে করি বিষয়টা আরও পোক্ত হতো। সেই সাথে যেই জায়গাটায় ধরুন আমরা বেশ কিছু ধরনের লিমিটেশনস দেখছি, সেটি হচ্ছে যে যেই 4টি প্রশ্ন সেট করা হয়েছে এই 4টি প্রশ্নে সরকার আলাদাভাবে বিএনপির নোট অফ ডিসেন্টগুলোকে ট্রিট করেছে এবং অন্যান্য দলের যে নোট অফ ডিসেন্টগুলো রয়েছে সেগুলোকে সেপারেটলি ট্রিট করেছে। বিএনপিকে এক ধরনের স্পেশাল প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং সে কারণে তারা দেখেন কি প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যে ধরুন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে একই ব্যক্তি থাকতে পারবেন না, এই বিষয়টি কিন্তু কোনো প্রশ্নের ভিতরে তারা আনেননি। অর্থাৎ এখানে তারা একটা ফ্রি পাস দিয়ে দিচ্ছেন বিএনপিকে, যেটি 4র্থ প্রশ্নের মাধ্যমে আসছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে। কিন্তু এখানে বিএনপির অন্যান্য বিভিন্ন নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে তারা একটা এক্সট্রা প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু এই জায়গায় আপা যেই কথাগুলো বললেন, দেখুন এই নোট অফ ডিসেন্টটাকে বিএনপি যেভাবে ফ্রেম করেছে, যেভাবে ডিফাইন করেছে, এইটাকে আমাদের জনগণের সাথে এক ধরনের ছলচাতুরি বলে মনে হয়। কেন মনে হয়? আপনি যে কোনো জায়গায় আমরা 5 জন বসে যদি একটা সিদ্ধান্ত নেই, সেখানে যদি 4 জন একটা মেজরিটি ডিসিশন আসে, তারপর আরেকজনের যদি তীব্র দ্বিমত থাকে, তিনি নোট অফ ডিসেন্টটা দেন মানুষকে জানাতে যে এটা মেজরিটি ডিসিশন কিন্তু আমি এই ডিসিশনের সাথে দ্বিমত করছি, তাহলে এটাকে আসলে আপনার ওই যে বাইন্ডিং কোনো একটা হিসাবে ডিসিশনের পার্ট হিসেবে নেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে হ্যাঁ ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওই নোট অফ ডিসেন্টের ভিত্তিতে এখন জনগণ জানে নোট অফ ডিসেন্ট তাদের কী রয়েছে। তো জনগণ যদি এখন মনে করে যে না ভোট দিবে, বিএনপি যদি না ভোটের ক্যাম্পেইন করতে চায় সেটা করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এই বিষয়গুলোতে যেই প্রশ্নগুলো যেভাবে সেট করা হয়েছে, আমরা এই প্রশ্নে যদি শেষ পর্যন্ত গণভোট হয় সেক্ষেত্রে আমরা হ্যাঁর পক্ষেই ক্যাম্পেইনটা করব। এর পাশাপাশি দেখুন সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে যে আলাপটা আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে এটা নাকি ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। মানে আমি অত্যন্ত দুঃখের সাথে এই আলোচনা এই কথাটা দেখি, কেননা আমি গতকালকে আবার ইউটিউবে যে বিটিভিতে আপনি যদি যান, বিটিভি ইউটিউব চ্যানেলে লাইভের ভিতরে আপনি দেখবেন ঐকমত্য কমিশনের আলোচনা লাইভ হয়েছে এবং তার ভিতরে এই যে সংসদকে গাঠনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে সালাউদ্দিন আহমেদ নিজে বক্তব্য দিয়েছেন। এবং গণসংহতি আন্দোলনের একটা প্রস্তাব, সেটা হচ্ছে এই আমাদের ছিল গণপরিষদের দাবি, আর গণসংহতি আন্দোলনের প্রস্তাব ছিল সংবিধান সংস্কার সভার দাবি, সেটা ঐকমত্য কমিশনের আলোচনার ভিতরে এই বিষয়টাও এসেছে। সংবিধান সংস্কার পরিষদ এই নামটা আলোচনায় আসেনি, কিন্তু পরবর্তী সংসদকে গাঠনিক ক্ষমতা দেওয়ার আলোচনাটা এসেছিল। এবং বিএনপি আরেকটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে
আমরা বেস্ট অল্টারনেটিভ মনে করেছি গণপরিষদ, এবং এখন সবাই যেটা বলছে নির্বাচিত প্রতিনিধির উচিত এটা ঠিক করা। গণপরিষদ হলে সেটাই হতো। তারপরে যখন আমরা দেখলাম জামাত শুরু থেকে গণভোটের আলোচনায় ছিল, এবং যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঐকমত্য কমিশনে গণভোটের প্রশ্নে একমত হয়েছেন, তখনই কিন্তু আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের গণপরিষদের দাবি থেকে কিছুটা সরে এসেও গণভোটের দাবিতে এক হয়েছি। এই জায়গাতেও বিএনপি এখন যেসব বক্তব্য দিচ্ছে, এটাও মানে ওই যে তারা ধারণা করে নিচ্ছেন জনগণ আসলে ঐকমত্য কমিশনের 10 ঘন্টার বা 9 ঘন্টার আলোচনাগুলো দেখে নাই। হ্যাঁ, এবং সেটার কারণে ওনারা মিডিয়া বাইটে এখন বলার চেষ্টা করছেন এগুলো আলোচনা হয়নি। এগুলো আলোচনা অবশ্যই ছিল, কিন্তু এখন সরকার যে আদেশটা দিয়েছে, এই আদেশটার ভিতরে একটা বিষয়ে অ্যাম্বিগুইটি রয়ে গেছে, সেটা সরকার স্পষ্ট করে না। সেটা হচ্ছে জুলাই সনদ বলতে ওনারা আসলে এখানে কি বোঝাচ্ছেন। অর্থাৎ যখন ঐকমত্য কমিশন বাস্তবায়নের একটা সুপারিশ দিল, এবং এই কনটেক্সটটা খেয়াল রাখবেন, ঐকমত্য কমিশনের বাস্তবায়ন সুপারিশটা তারা দিয়েছে তার কারণ এনসিপি যখন বলেছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হওয়া প্রয়োজন, সেই আলোচনা কনক্লুশনে পৌঁছানোর আগেই বিএনপি জামাতের মতো বড় দলগুলোর চাপে, বিশেষ করে বিএনপির চাপে, তাদের জোট সঙ্গীদের চাপে ওই আলোচনাটা শেষ না হয়নি আর কি, কীভাবে বাস্তবায়ন হবে। তখন বলা হলো যে তাহলে ঐকমত্য কমিশন সরকারকে সুপারিশ দেবে। সরকার ঐকমত্য কমিশন সেই আলোচনার ধারাবাহিকতাতেই সুপারিশটা দিল, কিন্তু দেওয়ার পরে তারা আবার এই সুপারিশের বিরোধিতা করলো। এবং আমরা পরিষ্কারভাবে বলেছিলাম 1 নম্বর যে বিকল্পটা দিয়েছিল সুপারিশ, সেটা অনুযায়ী হওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম দুঃখের সাথে সরকার সেই ঐকমত্য কমিশনের সুপারিশটাকে অগ্রাহ্য করে তারা এখন নতুন করে একটু ফ্রেম করলো। কিন্তু এই জায়গায় যেটা বলছিলাম যে জুলাই সনদের ডেফিনেশন কি এখানে নোট অফ ডিসেন্ট সহ তারা ধরছেন, নাকি সুপারিশ যেভাবে ঐকমত্য কমিশন করেছিল নোট অফ ডিসেন্ট আলাদা আর ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো ভাষ্যগুলো আলাদা, সেভাবে করছেন? এখানে একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে, এবং এই অস্পষ্টতাকে ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগাতে পারে। কিন্তু আমরা মনে করি 4টা প্রশ্নের ফ্রেমিং যেভাবে করা হয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে সরকার নোট অফ ডিসেন্টকে প্রথম 3টা প্রশ্নের মধ্যে আওতায়ের ভিতরে আনেনি। অর্থাৎ আপনি যখন বলছেন যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপার হাউসের ফরমেশন, এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনের মেজরিটির ভিত্তিতে যে ডিসিশন এসেছে সেটার উপরেই ভোটটা হবে। অর্থাৎ যদি আপনার এখন বিএনপির পিআরের সিস্টেমটা হচ্ছে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষের আসন হবে, কিন্তু ঐকমত্য কমিশনের ডিসিশন হচ্ছে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের আসন সংখ্যা বন্টন হবে। এখন আমরা যেটা বুঝছি গণভোটের প্রশ্নে ঐকমত্য কমিশনের ডিসিশনটাই প্রিভেল করছে। বিএনপি যদি তাদের পজিশনে যেতে চায় তাদের না ভোটের ক্যাম্পেইন করতে হবে, আর আমরা মনে করি যে এখানে যদি হা ভোট যেতে ঐকমত্য কমিশনের মেজরিটি ডিসিশনটাই প্রিভেল করবে। মুশফিককে ধন্যবাদ।